আসসালামু আলাইকুম। আমাদের জব ম্যাথ এই কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসটাতে আমরা যে টপিক গুলো নিয়ে আলোচনা করব। আহ, গত লেকচার ওয়ানে আমরা হচ্ছে বেসিক ক্যালকুলেশন শিখছি, তারপর হচ্ছে ছোটবেলার কিছু জিনিসপত্র শিখছি। আজকে হইতেছে আমরা একদম সিলেবাস ধরে ধরে যে আমাদের জার্নি, ওই জার্নির আজকে হচ্ছে প্রথম ক্লাস, কিন্তু আমাদের এই কোর্সের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আমি হচ্ছে মেইনলি ফোকাস করবো হচ্ছে বিসিএস এর প্রিলিমিনারি সিলেবাসটা, কেননা আমরা যখন ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সাথে সিলেবাস অ্যানালাইসিস করছিলাম, তখন আমরা বলছি যে আসলে বিসিএস বিসিএস এর সিলেবাসটা যখন আপনি কভার করতে পারবেন, তো ওইটার মধ্যে হচ্ছে বাকি কোর্স গুলো চলে আসে। যেমন ধরেন আপনি এনটিআরসি এর পরীক্ষা বলেন, বা আহ, যে কোনো সরকারি চাকরি নবম থেকে 20তম গ্রেড এর কথাই বলেন না কেন, তো মেনলি দেখা যাচ্ছে যে বিসিএস এর যে সিলেবাসটা, ওই সিলেবাসটা ওভারঅল সবকিছু কভার করে। বরঞ্চ অন্যান্য চাকরির ক্ষেত্রে প্রিলিমিনারি যে সিলেবাসটা ওইটা একটু কম থাকে। তো আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে বিসিএস এর সিলেবাসটা। তো ওইখানে হচ্ছে আমি ওরিয়েন্টেশন ক্লাসে বিসিএস এর সিলেবাসে কি কি আছে না আছে ওই জিনিসটা অ্যানালাইসিস করছিলাম আপনাদের সাথে। তো আমি হচ্ছে সকল সিলেবাস, পুরোটা সিলেবাস অ্যানালাইসিস করার পর আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এই কোর্সটা মিললে আমি তাদেরকে ফোকাস করে নিচ্ছি যারা হচ্ছে আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিল, বা এসএসসি তে সায়েন্স ছিল সামহাউ, তারা হচ্ছে এইচএসসি তে যাওয়ার পর আহ, তারা হচ্ছে আর্টস কমার্সে চলে গেছে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু আসলে ওই যে সায়েন্স স্টুডেন্টের যেমন একটা আগে থেকে বেসিকটা একটু স্ট্রং থাকে, অন্যদের ক্ষেত্রে কিন্তু আসলে ওইটা হয় না সচরাচর, যদি না নিজের চেষ্টায় কেউ মানে ডেভেলপমেন্টের চেষ্টা করে। তো যাই হোক, কথা না বলে আমি ক্লাসে যাই। তো জাস্ট একটাই আমি বলতে চাই যে এই ক্লাসগুলো তাদের জন্য যারা হচ্ছে সিলেবাসটা শুরু করতে ভয় পায়, বা ম্যাথ নিয়ে তাদের একটা ফোবিয়া আছে, তারা আর কি। তো এর জন্য আমি হচ্ছে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করবো, হয়তো বা অনেক সায়েন্স স্টুডেন্টের জন্য এগুলা খুবই কমন মনে হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব একেবারে বেসিক থেকে শুরু করার জন্য। তো আশা করি আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং এমন কোন সায়েন্স স্টুডেন্ট থাকতে পারেন যে আপনারা আসলে ত্রিকোণমিতি পড়ছেন, কিন্তু আসলে ত্রিকোণমিতির ফর্মুলা গুলো হচ্ছে মানে দেখে আপনারা হচ্ছে ম্যাথ করছেন, কিন্তু আসলে এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করেন না। তো আমি একদম বেসিক থেকে যখন শুরু করব, আমি হচ্ছে সবকিছু হচ্ছে কই থেকে আসছে, কিভাবে আসছে, কেন হয়েছে, ওইগুলো নিয়ে ডিসকাস করবো। আর আমার কোর্সের মেইন থিমই ছিল হচ্ছে যে আমি কোনো শর্টকাট শিখাবো না, আমি ধরে ধরে প্রবলেম সলভ করাবো না। আমি হচ্ছে প্রত্যেকটা টপিকের একদম ভিতরের যে গল্পগুলা, যে কোত্থেকে আসছে, কেমনে এটা চিন্তা করতে হয়, ওইটা কিভাবে চিন্তা করতে হয়, ওই চিন্তা করাটা আপনাদের শিখাই দেবো। এরপর হচ্ছে আমি আপনাদের যেই বইগুলো সাজেস্ট করছি, 3টা বইয়ের নাম বলছি, ওই বই থেকে আপনারা ধরে ধরে নিজেরা প্র্যাকটিস প্রবলেম সলভ করবেন। আমিও করাবো, কিন্তু হচ্ছে আমার মেন উদ্দেশ্য থাকবে অমুক সালে বিসিএস এ কোন কোশ্চেনটা আসছে এটা সলিউশন করি না। আমার এরকম টার্গেট নাই। আমার টার্গেট হচ্ছে বিসিএস এ কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, এবং ওই টপিক গুলার বেসিকটা আপনাদেরকে একদম ধরায় দেওয়া। এতে করে কি হবে, আপনারা নিজেরা অ্যানালাইসিস করে অনেক প্রবলেম নিজেরা সলভ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে লেকচার 2 তে ত্রিভুজের খুঁটিনাটি শিখবো। হ্যাঁ, ত্রিভুজ আমরা ছোটবেলা পড়ছি, তো ওইগুলো একটু খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। তারপর হচ্ছে ত্রিভুজের সদৃশতা। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ত্রিভুজের সদৃশতা এই টপিকটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কেননা এই কনসেপ্ট থেকে আমরা যখন সামনে অগ্রসর হই, তখনই হচ্ছে আমরা ত্রিকোণমিতি কেন আসছে, ত্রিকোণমিতির গল্পটা বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি। তো প্রথমে ছিল কি আমাদের, যে আমরা ত্রিভুজের খুঁটিনাটি সম্পর্কে জানবো। তো আমরা হচ্ছে আপনাদের ম্যাথের পরিমিতি একটা পার্ট আছে, ওইখানে আমরা ত্রিভুজ চতুর্ভুজ এগুলো নিয়ে আরো বিস্তারিত জানবো। কিন্তু এখন আমাদের আজকের কোর্সটা মেইনলি ফোকাস থাকবে হচ্ছে ত্রিকোণমিতির গল্প নিয়ে, যে ত্রিকোণমিতি জিনিসটা কি, এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির জন্য ত্রিভুজের যেই পার্টটা নিয়ে আলোচনা করা উচিত, আমি জাস্ট ওই পার্টটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো আমরা জানি ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ হচ্ছে 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকে কি বলা হয়? ত্রিভুজ। এটা হচ্ছে ছোটবেলার সংজ্ঞা, যে 3টি বাহু দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্র হইলে সেটা কি ত্রিভুজ। তো সেক্ষেত্রে ত্রিভুজ অনেক শেপের হইতে পারে। যেমন ধরেন এইটা একটা ত্রিভুজ, আবার ধরেন আমি এরকম আঁকলাম, এটাও কিন্তু একটা ত্রিভুজ। আবার ধরেন আমি এরকম করে আঁকলাম, এটাও একটা ত্রিভুজ। হ্যাঁ, এগুলো একটা ত্রিভুজ। তো মানে 3টি বাহু দ্বারা আবদ্ধ যে কোনো ক্ষেত্রকে আমরা কি বলতে পারি? ত্রিভুজ বলতে পারি। ইন জেনারেল ত্রিভুজ হচ্ছে 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, ঠিক আছে, আবদ্ধ হইতে হবে। যেমন ধরেন যদি 3টা বাহু দিছে আপনাকে, আপনি এই যে 3টা বাহু এইভাবে আঁকছেন, এটা কিন্তু ত্রিভুজ হয় নাই, আবদ্ধ হইতে হবে। অর্থাৎ এই বাহুটাই দিকাইশা লাগতে হবে, এরকম হইতে হবে আর কি। ঠিক আছে? এটাই হচ্ছে ত্রিভুজ। তো এইটা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা জানি। হুম। তো এখন কথা হচ্ছে যে
আমরা ছোটবেলা পড়ছি যে ত্রিভুজের আবার প্রকারভেদ আছে। তো আমরা হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ হচ্ছে আমরা বিভিন্ন ভাবে চিন্তা করতে পারি। তো আমরা মেনলি ছোটবেলার যে পড়াটা সেটা হচ্ছে যে বাহু ভেদে। হ্যাঁ, বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। হ্যাঁ, আমি শর্টকাটে লিখবো তিন প্রকার, আমি জাস্ট এগুলো রিভিউ করার জন্য। ত্রিভুজ তিন প্রকার বাহু ভেদে। এই বাহু ভেদে মানে কি, ধরেন বাহুর উপর ডিপেন্ড করে, অর্থাৎ বাহুর মান, বাহুর দৈর্ঘ্য, একটা বাহু একটা বাহুর সাথে সম্পর্ক, এগুলোর উপর ভিত্তি করে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। আমরা পড়ছি সমবাহু ত্রিভুজ। সমবাহু সমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের তিনটা বাহুই সমান, অর্থাৎ আপনি এমন একটা ত্রিভুজ বানাবেন যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি সমান। তো এটা দেখতে আমি যদি রাফলি আঁকি, দেখতে ত্রিভুজটা হচ্ছে এই যে এরকম। আচ্ছা, এরকম দেখেন এই ত্রিভুজটার কিন্তু তিনটা বাহু কি পরস্পর সমান মনে হইতেছে খালি চোখে, কিন্তু ত্রিভুজের তিনটা বাহু সমান হলেও এটাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। এরপর আমরা কি পড়ছি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি, দ্বি মানে কি দুই, তার মানে সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু যদি সমান হয় ত্রিভুজের যে কোনো দুইটা বাহু। যেমন ধরেন আমি এভাবে আঁকলাম যে, দেখেন আমি ধরেন এভাবে যদি আঁকি যে, ধরেন এই ত্রিভুজটা আঁকছি। তো আমি এখানে এমন ভাবে আঁকছি যে ধরেন এই এই বাহুটা আর এই বাহুটা, উপরের যে দুইটা বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান, কিন্তু এইটা আবার তাদের সমান না। এইটা তাদের সমান না। তার মানে এই ত্রিভুজে এই দুইটা বাহু পরস্পর কি সমান। তো এটা যে কোনো দুইটা বাহু হইতে পারে, আমি এখানে যে উপরের দুইটা বাহু সমান ধরছি তার মানে এই না। এমনও তো হইতে পারে যে একটা ত্রিভুজ ধরেন এইভাবে আছে। ধরেন একটা ত্রিভুজ এরকম, হ্যাঁ, একটা ত্রিভুজ ধরেন এরকম এইভাবে আছে। এক্ষেত্রে যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, মানে জাস্ট যেই জায়গার বাহু হোক না কেন, দুইটা বাহু পরস্পর সমান হইলে অন্যটা সমান না হইলে ওইটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কি? বিষমবাহু মানে হচ্ছে কোনোটাই সমান না, তিনটা তিন রকমের মান, ঠিক আছে? যেমন এই যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, আমি যদি আঁকি যেমন একটা ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুর সাথে কোনো বাহুর কি নাই, মিল নাই, সমান না, ঠিক আছে, ওইটাকে বলা হয় কি বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। এখন আমরা শিখবো যে কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার। কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। হম তাহলে কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। এটার মানে কি? এটার মানে হচ্ছে কোণ কাকে বলে, যেমন ধরো ওই যে কোণাগুলা, ত্রিভুজের যে কোণা, এই যে কোণাগুলা থাকে এগুলো তো অ্যাঙ্গেল, হ্যাঁ, এগুলাকে কোণ বলা হয়। তো এই কোণের উপর ভিত্তি করে আমরা হচ্ছে ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করতে পারি। তো সেইটা বুঝার আগে আমাদের কোণ সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে। হ্যাঁ, তো অনেকেই জানেন অনেক কিছু, তারপরে আমি বলি যে, ধরেন এই যে কোণটা ছোটবেলা কিন্তু আমরা পড়ছি, ধরেন এখানে দুইটা বাহু। এটা ও দিলাম, এটা এ দিলাম, এটা ধরেন বি দিলাম, তাহলে এখানে ও এ একটা বাহু, একটা বাহু ও এ, আর একটা বাহু কি ওবি। এবং খেয়াল করে দেখেন এই অভিবাহটা কিন্তু ওই বাহুর উপর একদম খাড়া, মানে লম্বা। তো এইটাকে আমরা কি পড়ছি ছোটবেলায়, এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, যদি দুই একটা কোণ এমন ভাবে তৈরি হয় যে একটা বাহু আরেকটা বাহুর সাথে লম্ব, একে অন্যের উপর কি লম্ব সোজা, হ্যাঁ, তাহলে ওই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং এটাকে বলা হয় সমকোণ। এই 90 ডিগ্রি কোণকে বলা হয় কি? সমকোণ। ঠিক আছে, আচ্ছা। যদি এমন একটা কোণ আঁকা হয় যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট, ধরেন এই যে এরকম, এরকম একটা অ্যাঙ্গেল, ধরেন ও এ ও বি, অভিবাহুটা ধরেন খাড়া থেকে নুয়ে বিয়ের দিকে চলে যাচ্ছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু 90 ডিগ্রির সমান নয়। ছোটবেলা চাঁদা দিয়ে আঁকছি না, এটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এই কোণটা কিন্তু এই, এবং কোণকে আমরা এই একটা সাইন দিয়ে প্রকাশ করি যেটাকে বলা হয় থিটা। হ্যাঁ, থিটা আমি আশা করি আপনারা এটা জানেন, যে জিরো দিয়ে মাঝখানে টান দেওয়া, এটাকে বলা হয় কি? থিটা। তো যেই কোণের মানটা 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, ছোট হয়ে যায়, ওইটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে ছোট, খুবই ক্ষুদ্র জিনিস। তো সেই জায়গা থেকে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় কি? সূক্ষ্ম কোণ। আবার ধরেন আমি যদি এখানে একটা আরেকটা কোণ আঁকি, এরকম একটা অ্যাঙ্গেল আঁকলাম, এই যে এরকম দেখেন, এই অ্যাঙ্গেলটা কি হয়েছে? সোজা, একদম সোজা থাকলে এটা তো ছিল 90 ডিগ্রি, কিন্তু এই অ্যাঙ্গেলটা আরো বড় হয়ে গেছে না, আরো বাম পাশে চলে গেছে না একটা বাহু। এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে কি বড়। এইটাকে বলা হয় স্থূল কোণ। এটাকে কি বলা হয়? স্থূল কোণ। স্থূল মানে কি? বড় বলে না আমরা যে এটা স্থূলাকায়, স্থূলাকার বস্তু, মানুষটা স্থূলাকার, মানুষটা অনেক স্থূল মানে মোটা। তো জিনিসটা এরকম যে 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে কি বলা হয়? স্থূল কোণ। ঠিক আছে, আচ্ছা। আবার দেখেন আমি যদি বলি যে এই বাহুটা, এই যে এটা ও এ, আর হচ্ছে কি বি, এই বাহুটা যদি নুয়ে আরো একদম এই ভূমির প্যারালালে চলে আসে, এরকম চলে আসে, তার মানে যদি একটা এমন হয় জিনিসটা, তাহলে এটা ও, এটা এ, এটা কি বি। এখন দেখেন অ্যাঙ্গেল কি হয়ে গেছে, এখন কিন্তু কোণ হয়ে গেছে একদম, মানে একটা একটা বিপরীত দিকে চলে গেছে, তাহলে কোণ হয়ে গেছে, এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি।
180 ডিগ্রি মানে 90 এর দ্বিগুণ, কারণ এই যে সোজা, সোজা হইলে তো এটা অর্ধেকটা ছিল 90, তাহলে বাকি এদিকেও একটা 90, তাহলে কত হইলো 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। এই কথাগুলো আপনারা যারা হচ্ছে মানে একেবারে অনেক কিছু ভুলে গেছেন, আপনারা অবশ্যই আমার ভিডিওটা পজ করে করে স্লো করে করে স্পিড কমায় বা থামায় থামায় অবশ্যই এগুলো নোট করবেন, যে সূক্ষ্মকোণ কি জিনিস, সমকোণ কি জিনিস, স্থূলকোণ কি জিনিস, সরল কোণ কি জিনিস, ঠিক আছে? আচ্ছা। তো আহ এইটা হইতেছে বিষয়। তবে পূরক কোণ, সম্পূরক কোণ এগুলো সম্পর্কে আরো অনেক কিছু আছে। তো এগুলো হচ্ছে আমরা যখন আহ রেখা, কোণ, ত্রিভুজ, পরিমিতি, জ্যামিতি নিয়ে যখন কাজ করবো না, জ্যামিতি নিয়ে যখন কাজ করবো তখন এগুলো বলবো। তা আপাতত আমরা এই কোণগুলা জানাটাই জরুরি, যে সমকোণ কি জিনিস, সূক্ষ্মকোণ কি জিনিস, স্থূলকোণ কি জিনিস, আর সরল কোণ কি জিনিস, ঠিক আছে? এই কোণগুলো আমরা বুঝলাম। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে আমরা কোণ ভেদে যে ত্রিভুজ 3 প্রকার ওইটা নিয়ে একটু আলোচনা করবো। তো আমরা কোণ সম্পর্কে আইডিয়া দিয়ে ফেলছি। তো কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। হম প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, দেখেন যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, এগুলা খাতায় লিখে ফেলবেন আপনারা। সমকোণী ত্রিভুজ কাকে বলে, সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে যে ত্রিভুজের একটি কোণ, একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন কথা হচ্ছে যে স্যার, হ্যাঁ, ত্রিভুজের 3টা কোণ থেকে আপনি এখানে বাকি 2টা কোণ কি হবে, এই বাকি 2টা কোণ কি হবে সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। আপনি জাস্ট মনে রাখবেন যে তাকেই সমকোণী ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের একটা কোণ কি সমকোণ, ঠিক আছে? আচ্ছা। এবং বাকি 2টা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে, মানে 90 এর চেয়ে ছোট। আচ্ছা, তো এই যেমন ধরেন আমি যদি আঁকি, তো ধরেন এখানে একটা ত্রিভুজ আঁকা হয়েছে। এই ত্রিভুজটা দেখেন তো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মনে হইতেছে না? তাহলে এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এর বাকি 2টা কোণ আছে ওগুলো সূক্ষ্মকোণ, ছোট ছোট কোণ, 90 এর চেয়ে ছোট। এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, ঠিক আছে? আচ্ছা, এবার দুই, 1 নম্বর ত্রিভুজ চলে গেল কোণ ভেদে সমকোণ। এবার হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা কি? স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, একটি কোণ স্থূলকোণ, হ্যাঁ, স্থূলকোণ। স্থূলকোণ মানে কি, বড় নাকি যে বড়, ধরেন এমন একটা ত্রিভুজ আমি আঁকলাম, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দেখেন তো এই যে নিচের এই কোণটা কিন্তু 90-র চেয়ে বড়, গ্রেটার দেন 90 ডিগ্রি, 90-র চেয়ে কিন্তু বড়। তাহলে এই ত্রিভুজটাকে বলা হয় কি, স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? এবার 3 নাম্বার, সেটা হচ্ছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কারণ সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ। 3টি কোণই কি, সূক্ষ্মকোণ। মানে 3টা কোণই কি সূক্ষ্মকোণ, তার মানে এই যে ত্রিভুজটা ধরুন, আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি, এখানে কিন্তু প্রত্যেকটা কোণই দেখেন 90-র চেয়ে ছোট। এটা এটা আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন খাতায় এঁকে, সবগুলোই 90-র চেয়ে ছোট, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট। এটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বুঝলাম যে ত্রিভুজ বাহুভেদে 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। কোণভেদে 3 প্রকার, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দ্রুত বলতেছি, কারণ আমার কাজ হচ্ছে আপনাদের জিনিসগুলো বুঝিয়ে দেওয়া, বেসিকটা থেকে শুরু করে একটু ডেপ কনসেপ্টে যাওয়া। তো এগুলো আপনারা স্লো মোশনে দিয়ে বা মানে থেমে থেমে ভিডিও গুলো দেখবেন। কারো যদি নোট করার ইচ্ছা থাকে অবশ্যই নোট করবেন। আসলে কারো যদি ইচ্ছা থাকে না, আমি বলতে চাই যে প্রত্যেকটা ক্লাস লেকচার নোট করা জরুরি, খুবই জরুরি, ঠিক আছে? কারণ আপনারা সবসময় ভিডিওটা দেখতে পারবেন না। আপনি একবারই ভিডিও দেখবেন এমন ভাবে যে আমি যাতে একবারে নোট তুলে ফেলতে পারি। নোট যদি তুলেন পরবর্তীতে আপনার ভিডিওতে কামব্যাক করা লাগবে না, আপনি জাস্ট ওই খাতাটা পড়বেন, তাইলেই হবে, ঠিক আছে? এখন আমরা দেখেন আমাদের যে প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে ত্রিভুজের খুঁটিনাটি। এটা আমরা কভার করে ফেলছি ইনশাল্লাহ। বেসিক, খুবই বেসিক জিনিসপত্র। এখন আমরা ত্রিভুজের সদৃশতা নিয়ে কথা কথা বলবো, এবং এই টপিকটা খুবই মজার একটা টপিক। রিয়েল লাইফে আমরা রিলেট করতে পারবো। আচ্ছা, তো আগে আমরা বুঝতে হবে সদৃশতা কি জিনিস। সদৃশ, আমরা বলি না যে এই 2টা জিনিস সদৃশ, এই সদৃশ মানে হচ্ছে, মনে রাখবেন আজকের পর থেকে, সদৃশ মানে হচ্ছে দেখতে একই রকম, রকম, দেখতে একই রকম কিন্তু। সদৃশ আর সর্বসম, এই কথাটার মধ্যে পার্থক্য আছে। সদৃশ মানে হচ্ছে দেখতে একই রকম, আর সর্বসম মানে সবকিছু এক। এই কথাটার মধ্যে মানে পার্থক্য আছে। তো আমরা এটা বুঝার আগে আমরা সদৃশ জিনিসটা নিয়ে একটু গল্প করি। দেখেন, ধরেন আপনি কোনো স্টুডিওতে গেলেন, যে আপনার ছবি তুলতে হবে, চাকরির আবেদনের জন্য ছবি তুলতে হবে।
এখন ছবি তোলার জন্য অনেক সাইজ আছে, ঠিক আছে? যেমন আমাদের যে রিনোন্ড একটা যে সাইজ, সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, হ্যাঁ পাসপোর্ট, আপনারা জানেন। তারপরে অনেকে অনেক কাজে দেখবেন যে স্ট্যাম্প সাইজের ছবিও তোলা লাগে। আবার আপনি আপনার চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করে ছবি তুলতে পারেন। এখন দেখেন কথা হচ্ছে যে, খেয়াল করেন, যে ধরেন আপনি একটা ছবি তুলছেন, ওই যে ছবিটা এডিট করতেছে বা যে ফটোগ্রাফার বা যারা বলতেছেন যে ছবিটা দেন আমাকে, তার আপনি বললেন যে ভাই আমাকে আপনি পাসপোর্ট সাইজের ছবিও দিবেন, স্ট্যাম্প সাইজের ছবিও দিবেন। তো এখন কথা হচ্ছে যে ধরেন স্ট্যাম্প সাইজের ছবিটা আপনার একই ছবি, ধরেন এই সাইজের, হ্যাঁ এই সাইজ, ধরেন পাসপোর্ট সাইজের ছবিটা ধরেন এই সাইজের, তার চেয়ে বড় একটা ছবি ধরেন এই সাইজের, আপনি বললেন যে এই সাইজেরও লাগবে, হ্যাঁ। আপনি একটু ভাবেন তো, আপনার একই ছবি বিভিন্ন সাইজের, হ্যাঁ বিভিন্ন সাইজের, 3 সাইজের, আপনি ভাবেন তো আপনার চেহারা কি আলাদা হবে? কারণ একই ছবি তো আপনি বিভিন্ন সাইজে বের করতেছেন, তাই না? আপনার চেহারা কিন্তু আলাদা হয় না। এবার আমি দেখাই, খেয়াল করেন। ধরেন একটা মানুষ আপনি আঁকতেছেন, তার মানুষের মুখ, ধরেন তার চোখটা, দুইটা চোখ এরকম, নাকটা এরকম, মুখটা এরকম, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে এই মানুষটার মাথাটাকে বড় করতে, সাইজটাকে বড় করতে, ধরেন সাইজটা বড় করলাম। এখন ধরেন এই যে মাথার যে সার্কেলটা, গোলটা, এটা এটার চেয়ে দ্বিগুণ হয়েছে। এখন আমি একটা কাজ করব, যে এই চোখটাকেও বাম চোখটাকেও দ্বিগুণ বড় করলাম, ডান চোখটাকেও দ্বিগুণ বড় করলাম, নাকটাকেও আমি দ্বিগুণ বড় করলাম, মুখটাকেও আমি কি করলাম, দ্বিগুণ বড় করলাম। আপনারা দেখেন তো এখানে চেহারা কিন্তু আলাদা হয় না, চেহারা কিন্তু একই আছে। তার মানে তাদের প্রত্যেকটা জিনিসের সাইজ এক না, আলাদা, একে অন্যের চেয়ে আলাদা, কিন্তু চেহারা কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ দেখতে একই রকম। তো এই দুইটা ছবিকে আমরা বলবো সদৃশ, সদৃশ। হম, দেখতে একই রকম। এখন আমি যদি আপনাদের বলি যে ঠিক আছে, আমি এখন এইটাকে দেখতে একই রকম বানায় না বানায়, যদি আমি এই কাজটা করি, ধরেন মাথাটারে দ্বিগুণ বড় করছি, আর একটা চোখ দ্বিগুণ বড় করছি, আরেকটা চোখ হচ্ছে আমি দ্বিগুণ বড় না করে 3 গুণ বড় করে ফেলছি, নাকটাকে রাখছি আগের মতোই, বড় করি নাই, হ্যাঁ, মুখটাকে হইতেছে আগের চেয়ে আমি 3 গুণ বড় করে ফেলছি। তাহলে বলেন এখন কি চেহারা এক আছে? চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন চেহারা কেন চেঞ্জ হয়েছে বলেন তো? কারণ আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একই হারে বাড়ান নাই বা একই হারে চেঞ্জ করেন নাই। কথাটা হয়তো কঠিন হয়ে গেছে, আমি আবারও বলি সিম্পলি, যে এইটার সাথে এটা চেহারা এক কেন? কারণ আপনি ওর মুখের প্রত্যেকটা জিনিস একই রেটে বা একই রেশিওতে বা একই হারে চেঞ্জ করছেন। যে ডান চোখটাও দ্বিগুণ করছেন, বাম চোখটাও দ্বিগুণ বড় করছেন, নাকটাও বড় দ্বিগুণ, এই মুখটাও দ্বিগুণ করছেন। কিন্তু যখন আপনি এখান থেকে এখানে ট্রান্সফর্ম হয়েছেন, হ্যাঁ মানে লাস্ট যে ছবিটা আমরা রাখছি, এখানে কি হয়েছে, যে মানে ধরেন নাকটা আছে আগের মতো, ডান চোখটা করছেন দ্বিগুণ, কিন্তু বাম চোখটা 3 গুণ, মুখটা 3 গুণ, মানে হুবহু একই জিনিসের রেশিও বা বৃদ্ধির যে হার, ওইটা আপনি ঠিক রাখেন নাই, এর জন্য চেহারা আলাদা হয়ে গেছে। এখন কথা হচ্ছে সদৃশ মানে হচ্ছে যে আপনি যদি কোনো একটা ছবিকে বা কোনো একটা বস্তুকে সব দিক দিয়ে একই হারে বাড়ান বা একই হারে কমান সাইজের ক্ষেত্রে, তাহলে তাদের অথবা আকৃতি ছোট বড় হয়, অর্থাৎ একটা জিনিস ছোট একটা জিনিস বড় হয়, কিন্তু তাদের দেখতে চেহারা কিন্তু আলাদা হয় না, দেখতে একই রকম। তখন ওই জিনিসটাকে আমরা বলি কি, সদৃশ। খেয়াল করেন এইটার সাথে ত্রিভুজের সম্পর্ক কি, খেয়াল করেন এটার সাথে ত্রিভুজের সম্পর্কটা কি আমি বলতেছি। এখানে দেখেন, ধরেন আপনি একটা ত্রিভুজ আঁকছেন, এটা, এটা একটা ত্রিভুজ, হ্যাঁ। এখন এটা একটা বাহু, 1 নম্বর বাহু, ধরেন এটা 2 নম্বর বাহু, এটা 3 নম্বর বাহু। আপনারা কি করছেন, যে এই তিনটা বাহু তিন পাশ দিয়ে সমান ভাবে বাড়াইছেন। ধরেন এই যে আমি একটু বড় করে আঁকি, হ্যাঁ। তো দেখেন এইভাবে আপনি এরকম করছেন, তিনটা বাহুকে সব দিক দিয়ে সমান ভাবে ধরেন বাড়াই দিচ্ছেন। ঠিক আছে, এখন বাড়াই দেওয়ার পর আমি যদিও মানে ফ্রি হ্যান্ড আঁকছি, তো এর জন্য কার্ভ হয়ে গেছে। তো যাই হোক, তো ধরে নিলাম একই হারে বাড়াইছে। কমন কমন সেন্সকে কোশ্চেন করেন তো, যে যদি একই হারে বাড়ান তাহলে চেহারা তাদের কি হবে, একই রকম হবে। তাহলে আমরা বলতে পারি যে বড় যে ত্রিভুজটা আর ছোট যে ত্রিভুজটা, এই ত্রিভুজ দুইটা কি সদৃশ ত্রিভুজ, ঠিক আছে, সদৃশ ত্রিভুজ। এখন তার মানে সদৃশ জিনিসটা বুঝতে পারছেন। এবার আসেন আমরা একটা কথা বলি। ধরেন এখানে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, ধরেন এইটা আরেকটা ত্রিভুজ। এখন কথা হচ্ছে যে এইটা হচ্ছে 1 নম্বর ত্রিভুজ, এটা হচ্ছে কি 2 নম্বর ত্রিভুজ। এখন দেখেন
এই ছোট ত্রিভুজের এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, আবার বড় ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে তাদের একটা কোণ সমান হয়েছে। আবার মজার বিষয় কি, যে ছোট ত্রিভুজের যে এই কোণটা, আমি কালার চেঞ্জ করি, নীল কালার দিয়ে বুঝাই, যে এই যে এই কোণটা, এই জায়গার যে কোণটা এইটা, আর এই বড় ত্রিভুজের এই কোণটা পরস্পর ধরেন সমান, তাহলে বাকি কোণটা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এখন কথা হচ্ছে, একটা শব্দ আছে অনুরূপ। অনুরূপ মানে একই। তো এই 1 নাম্বার ত্রিভুজের আপনার এই যে এই বাম পাশে যে অ্যাঙ্গেলটা, এটার অনুরূপ, অর্থাৎ এটা যেই পাশে বড় ত্রিভুজের ওই পাশে কোন কোনটাই যে এটা, তাহলে এই দুটো অনুরূপ কোণ সমান। আবার ছোট ত্রিভুজের এই যে উপরের যে অ্যাঙ্গেলটা, আবার বড় ত্রিভুজের উপরের অ্যাঙ্গেলটা কিন্তু অনুরূপ কোণ। কেন? কারণ তারা একই পাশে আছে, তারা উপরের দিকে আছে। তাহলে এই একই দিকে থাকলে এটাকে বলা হয় অনুরূপ, বা একই জায়গায় থাকলে অনুরূপ। তাহলে অনুরূপ কোণগুলা সমান না। আবার এই যে 90 ডিগ্রি কোণের যেগুলো আছে ওগুলা কি সমান? তাহলে যদি কোনো দুইটা ত্রিভুজের সাইজ ছোট বড় হইতে পারে, কিন্তু ধরেন অনুরূপ কোণগুলো যদি পরস্পর কি হয়, সমান হয়, অনুরূপ কোণগুলো যদি পরস্পর কি হয়, সমান হয়, তাহলে তাদেরকে সদৃশকোণী ত্রিভুজ বলে। সদৃশকোণী, সদৃশকোণী ত্রিভুজ। মানে এটার মানে হচ্ছে যে ত্রিভুজগুলোর সাইজ আলাদা হোক, কিন্তু একই সাইডের যে অ্যাঙ্গেল গুলা, একই জায়গার যে অ্যাঙ্গেল গুলা, ওই অ্যাঙ্গেল গুলা বা কোণগুলা পরস্পর কি সমান, তখন ওইটাকে বলা হয় কি সদৃশকোণী ত্রিভুজ। এবং মজার বিষয় কি, যে সদৃশকোণী ত্রিভুজ গুলা হয় এরকম যে তারা দেখতে একই রকম হয়, খালি ছোট আর কি হয়, বড় হয়। কারণ প্রত্যেকের যার যার অবস্থানে একই একই সাইডের অ্যাঙ্গেল গুলো যদি সমান হয়ে যায়, তার মানে কি, ওই দেখতে একই রকমই হবে, জাস্ট একটা ছোট হবে একটা কি হবে, বড় হবে। আর আমি এগুলোকে সেপারেটলি না দেখে একসাথে যদি আমি আপনাকে অ্যানালাইসিস করাই, ধরেন একটা ত্রিভুজ এরকম, এরকম, হ্যাঁ। এখন এই ত্রিভুজটাকে আমি দুইটা পার্টে ভাগ করার ক্ষেত্রে আমি এখানে ধরেন টানলাম, হ্যাঁ টানলাম। এখন দেখেন, আমি বলি যে এখানে আমি যদি পার্ট বাই পার্ট চিন্তা করি, যে এই যে এখানে একটা ত্রিভুজ, ছোট্ট ত্রিভুজ, ছোট্ট ত্রিভুজটা, তো এখানে যদি আমি তারা বাইরে নিয়ে আসি, ধরেন একটা ছোট্ট ত্রিভুজটা, ছোট্ট। আবার যদি বড় ত্রিভুজটার কথা চিন্তা করি, ওই যে বাকি যে পার্টটা ওইটা নিয়ে আবার যদি একটা বড় ত্রিভুজ হয়, বাকি যে পার্টটা রয়ে গেল, এটা ধরেন একটা বড় ত্রিভুজ, এই যে এরকম বড় ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ কিন্তু আমি এখন আলাদা চিন্তা না করে এক জায়গায় চিন্তা করে আসি। যদি চিন্তা করেন তাহলে আমারে বলেন তো স্যার, যে বড় ত্রিভুজের জন্য এই যে অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি লাল, এটাও কি ডিগ্রি, 90 ডিগ্রি। আর এই যে নিচের যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটা, এখানে যে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু দুইটা ত্রিভুজের জন্যই কমন। ছোট্ট ত্রিভুজেরও যেমন একটা অ্যাঙ্গেল, বড় ত্রিভুজের অ্যাঙ্গেল, আমি একসাথে যেহেতু আঁকছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কমন। তার মানে কি, আমি দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান পেয়ে গেছি। তো বাকি কোণটা তো সমান হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো বাকিটা তো সমান হবে। তার মানে এই যে এই কোণটা, এই জায়গায় যে কোণ, আর এই যে বড়টার যে কোণটা, এই কোণটা পরস্পর কি সমান। তাহলে এইখানে যে একটার ভিতর একটা একসাথে কানেক্ট করে ত্রিভুজ যে দুইটা আঁকলাম, তার মানে তারা দুইটা কি সদৃশ কোণ। এবং সদৃশ কোণে যে দেখেন তাদের চেহারা কিন্তু দেখতে একই রকম, জাস্ট একটা ছোট একটা কি বড়। এখন সদৃশ কোণী ত্রিভুজকে বুঝলাম, সদৃশ জিনিসটা কি ওইটা বুঝলাম, কিন্তু এই সদৃশ কোণী বা সদৃশ এই জিনিসটা দিয়ে আমার ত্রিকোণমিতির সাথে কানেকশনটা কোথায়, সেটা বোঝার জন্য আমি আপনাদের বলি। দেখেন, এখন আমরা হচ্ছে মেইন কনসেপ্টে ঢুকবো। আচ্ছা, তাহলে আমরা সদৃশ জিনিসটা বুঝলাম, সদৃশ কণিকারে বলে ওইটা বুঝলাম, এবং আমরা একটা ভালো এক্সাম্পল দিচ্ছি আপনাদের, যে ছবি তোলা, যে যদি ওইখানে কিন্তু ওই যে গল্পটা করছে, ওই গল্পের লজিক কিন্তু আমার এখন লাগবে। যে খেয়াল করে দেখেন, যে চেহারা চেঞ্জ হয় নাই, কেন চেঞ্জ হয় নাই, কারণ আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একই হারে বাড়াইছেন। আচ্ছা, তো খেয়াল করেন, এখন দুইটা সদৃশ ত্রিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি দেখেন, ধরেন এটা একটা ত্রিভুজ, ধরেন এটা একটা ত্রিভুজ, আমি সব দিক দিয়ে সমানভাবে কোন কোন সব সমান রাখলাম, মনে করেন জাস্ট বাড়াইছি। ধরেন এটা একটা ত্রিভুজ এ বি, ধরেন কি সি, এই ত্রিভুজটা ধরেন ডি ই আর কি এফ। ঠিক আছে, তো আমরা প্রথমে বলে নিলাম এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ। সদৃশ মানে আপনি বুঝতেছেন, এই ত্রিভুজের অনুরূপ তিনটা কোণ পরস্পর কি সমান। অর্থাৎ বি কোণ সমান ই কোণ, বি সমান ই, মানে যেখানে বি কোণ আছে যেহেতু অনুরূপ, বি সমান ই। আবার এ কোণ সমান কি ডি কোণ, আবার সি কোণ সমান সমান কি এফ কোণ। ঠিক আছে, তো আচ্ছা, তো চেহারা একই রকম। আচ্ছা, একটু বলেন তো, ওই যে আমরা ইয়াতে ঢুকছি, এই ছবি তোলার গল্পে যে বলছিলাম, যে
সদৃশ বা একই রকম দেখতে, এখানে কি হয় যে ডান চোখটা যত বড় ছিল, মানে যা যা যেভাবে চেঞ্জ করছেন, যে হারে চেঞ্জ করছেন, বাম চোখটাও কিন্তু ওই একই হারেই চেঞ্জ করা হয়েছে, নাকটাও কিন্তু একই হারে চেঞ্জ করা হয়েছে, এর জন্য কিন্তু চেহারা সেম হয়েছে। এটার মানে কি? এটা মানে হচ্ছে রেশিও বা অনুপাত ঠিক রাখা লাগবে। রেশিও বা অনুপাত, এটার মানে কি? ধরেন ডান চোখের মানে চোখটা যে দ্বিগুণ করছেন, অর্থাৎ একটা চোখের সাপেক্ষে আরেকটা দ্বিগুণ, তাহলে ওই বাম চোখটাও একটা একটার সাপেক্ষে কত হতে হবে? দ্বিগুণ। And এটা এটা এইখানে আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশনে যাব? দেখেন এখানে কিভাবে রিলেট করবো জিনিসটা। এখানে দেখেন এই বিবাহটা আছে না, ধরেন ছোট ত্রিভুজের এই বিবাহটা ধরেন আমাদের ছোট ত্রিভুজের নাক, মনে করেন নাক। তাহলে বড় ত্রিভুজের নাক কোনটা? বড় ত্রিভুজের নাক কোনটা বলুন তো? তাহলে ডি। ঠিক আছে। আবার ধরেন বিসি বাহুটা হচ্ছে ছোট ত্রিভুজের ধরেন উম, কি বলবো, বাম চোখ। আর তাইলে বড় ত্রিভুজের বাম চোখ কি হবে? ইএফ। যে জায়গায় আছে অনুরূপ ইএফ। আরেকটা বাহু রইলো কি? এসি। এসি। আরেকটা বাহু রইলো কি? এসি। এসি ধরলাম আমি ডান চোখ ছোট ত্রিভুজের, আর বড় ত্রিভুজের ডান চোখ তাহলে কোনটা? ডিএফ। ঠিক আছে। তো দেখতে যদি একই রকম হয়, সদৃশ যদি হয়, তাহলে একটা কাহিনী আছে যে এ বি যেহেতু ছোট ত্রিভুজের নাক, তাহলে ডি ও ছোট ত্রিভুজের বড় ত্রিভুজের নাক। তাহলে এ বির চেয়ে ডি যে পরিমাণ আপনি বড় করছেন, যত গুণ বড় করছেন, তাহলে বি সির চেয়ে ইএফ ও কি অতগুণই বড় হইতে হবে। এটার মানে কি? অর্থাৎ এ বি বাই ডি, অর্থাৎ এ বি বাই ডি, অর্থাৎ এ বি এবং ডি এর অনুপাত যা হবে, এ বি এবং ডিই এর অনুপাত রেশিওটা যা হবে, বিসি এবং ইএফ এর রেশিও কি হবে তাই হবে। এটার মানে কি? আমি আপনাদের বলি সিম্পলি দেখেন। ধরেন এই এই ছোট ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য ধরেন ধরেন 2 একক। এসি ধরেন ধরেন আচ্ছা ওইটা ধরেন 4 একক, পরেরটা 4 একক। ধরেন এটা 2 একক, এটা ধরেন 3 একক। তাহলে এ বিবাহু, হ্যাঁ আমি একটু ক্লিয়ারলি বুঝাই, এ বিবাহু ধরেন 4 একক, 4 মান। বিসি বাহুর মান ধরেন 3। তাহলে এসি বাহুর মান ধরেন 2 একক ধরে নিলাম। তাহলে আপনি ধরেন ডিই বাহুটা করছেন এমন ভাবে বাড়াইছেন যে এটা 8 একক। তাহলে ডিটা কত একক হয়? তাহলে ডিই ধরলাম কি 8 একক। একটু দেখেন তো, এ বি আর ডি কিন্তু অনুরূপ ছিল, দুইটাই দুই ত্রিভুজের কি ছিল? না। তাহলে এ বি এর চেয়ে ডি এর সম্পর্কটা দেখেন তো 8, তাহলে 4 থেকে 8 হয়েছে, তাহলে কয় গুণ হয়েছে? দ্বিগুণ। তাহলে 4/8 যদি লিখেন আপনি, আমি একটু দেখি, তাহলে তাহলে তাদের রেশিও যে 4/8, তাহলে এ বি বাই ডিই। হম তার মানে তাদের রেশিও হবে কি? 4/8। তার মানে কাটাকাটি করলে হাফ, 1:2, 1/2। এখন আপনি যেহেতু ডি বাহুটা 8 মানে এ বি এর তুলনায় দ্বিগুণ করছেন, তাহলে ইএফ বাহুটাও বিসি এর তুলনায় দ্বিগুণ করতে হবে, তার মানে 6 একক করতে হবে এটা। আর এই এসি বাহুটা যেহেতু ডান চোখ, তাহলে বড় ত্রিভুজের ডান ডান চোখও কি করতে হবে? দ্বিগুণ করতে হবে, মানে 4 একক হইতে হবে। তাইলেই তারা দেখতে কি হবে? একই রকম হবে। ঠিক আছে। কারণ আপনি প্রত্যেকটা বাহু একই হারে বাড়াইতেছেন, দ্বিগুণ হারে বাড়াইতেছেন। আবার যদি এমন করতেন 3 গুণ হারে, ধরেন এটা 4, আপনি এটা ধরেন 3 4 12, 12 একক করছেন, তার মানে 3 গুণ। তাহলে ওই এটা 3 হইলে এটা হইতো তখন 6 একক, না এটা হবে তখন কয় একক? 9 একক। মানে একই হারে বাড়াইতে হবে, যদি বাড়ান তাহলে ওই ত্রিভুজ থেকে হবে সদৃশ হবে এবং দেখতে একই রকম হবে। তার মানে দুইটা ত্রিভুজ সদৃশ হওয়ার শর্ত হচ্ছে, যদি সদৃশ হয় তাহলে আমরা বলতে পারি অনুরূপ বাহুগুলোর অনুপাত। অর্থাৎ দেখেন এই যে এবি, এবি ছিল ছোট ত্রিভুজের নাক ডিভাইডেড বাই বড় ত্রিভুজের নাক, যা হবে মান এই যে ছোট ত্রিভুজের আপনার ধরেন বাম চোখ ডিভাইডেড বাই বড় ত্রিভুজের বাম চোখ একই হবে। এরপরে বাকি রইলো কি? এসি বাই ডিএফ। এরকম আমি যদি ক্লিয়ার করে লিখি যে দুইটা সদৃশকোণী ত্রিভুজ, ধরেন এটা যদি সদৃশকোণী ত্রিভুজ তো অবশ্যই সদৃশ। তো ধরেন এই দুইটা ত্রিভুজের চেহারা একই রকম, আমি চেহারা একই রকম, এই যে দুইটা সবগুলাকে একই হারে বাড়াইতেছি, কোণ একই রাখছি, দেখতে ধরেন চেহারা ধরেন তাদের একই রকম মনে করেন। এটা হচ্ছে এ, বি, এরপরে কি সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা কি এফ। তাহলে তারা যদি সদৃশ হয়, মনে রাখবেন দুইটা সদৃশ ত্রিভুজ অবশ্যই তারা সদৃশকোণী। হ্যাঁ, কারণ হচ্ছে তাদের কোণ তো সমান, অনুরূপ কোণগুলো সমান বলেই তো তারা দেখতে একই রকম হচ্ছে। কোণগুলো সমান হইলে তারা সদৃশ, দেখতে একই রকম, হয়তো ছোট বড় হইতে পারে। যদি দেখতে একই রকম হয় তাহলে মনে রাখবেন দুইটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাতগুলো পরস্পর সমান। এটার মানে কি? অনুরূপ বাহু কি
তো ছোট ত্রিভুজের এবি বাহুর অনুরূপ বাহু কি ডি, বড় ত্রিভুজের ডি, তাহলে এবি বাই ডি সমান সমান মনে রাখবেন বিসি বাই ইএফ। এটা যেন মনে থাকে, কারণ যদি অনুপাত সমানই না হইতো তাহলে তো তারা দেখতে একই রকম হইতো না, ওই যে সেই গল্প, ছবির গল্প। ঠিক আছে, বিসি বাই ইএফ, এটা সবসময় মনে রাখবেন। এটা ছোটবেলায় উপপাদ্যও পড়ছি, দুইটি সদৃশ ত্রিভুজের বা সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর কি সমান। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন, এবার আমরা ত্রিকোণমিতিতে ঢুকবো। এবার আসেন ত্রিকোণমিতি কি জিনিস। ঠিক আছে, তো ত্রিকোণমিতি শব্দটা হচ্ছে, যদি আমি ইংলিশ টার্মিনোলজিতে যাই, ত্রিকোণমিতি শব্দটা আপনার 9-10 বই লেখা আছে। ত্রিকোণমিতি শব্দটাকে ইংলিশে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় ট্রাই, গণ, তারপর হচ্ছে ম্যাট্রন ইংলিশটা আমাদের। ঠিক আছে, তো ট্রাই মানে হচ্ছে তিন, তিন। হ্যাঁ, মানে গণ মানে হচ্ছে গণ, গণ মানে হচ্ছে আপনার ধার, বাংলা অর্থ হচ্ছে ধার। ধার মানে হচ্ছে বাহু, বাহু। হ্যাঁ, আহ, আমরা বলি না নদীর পার, নদীর ধারে, বলি না নদীর ধারে বসে আছি, নদীর পাড়ে, হ্যাঁ বর্ডার আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ধার বা বাহু। হুম, তো আর ম্যাট্রন, ম্যাট্রন মানে হচ্ছে আপনার ওই পরিমাপ থেকে আসছে। ম্যাট্রন মানে হচ্ছে কোনো কিছু পরিমাপ করা। পরিমাপ করা। তাহলে ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন ধারের পরিমাপ। এটা মানে হচ্ছে মেনলি ত্রিকোণমিতি হচ্ছে আমাদের জ্যামিতিতে তিন ধার বিশিষ্ট যে বহুভুজ আছে তাদেরকে নিয়ে কাজ করে, ওইখান থেকে তার গোড়াপত্তন। তাহলে তিন ধার বিশিষ্ট বা তিন বাহু বিশিষ্ট ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ। তার মানে ত্রিকোণমিতির মেইন ফোকাসটা হচ্ছে কি ত্রিভুজ। কিন্তু সত্যি বলতে আপনারা এইচএসসি লেভেলে যখন কাজ করবেন, ত্রিকোণমিতি শুধুমাত্র ত্রিভুজ নিয়ে কাজ করে না। আমরা ধরেন মেইনলি এটা ত্রিভুজ কেন্দ্রিক চিন্তাই করা হয়, কিন্তু আমরা একটা চতুর্ভুজকেও কিন্তু দুইটা ত্রিভুজে ভাগ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই ত্রিকোণমিতির ইমপ্লিমেন্টেশন আমরা বিভিন্ন বহুভুজে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু মেইনলি বেসিক্যালি আমরা হচ্ছে ত্রিকোণমিতি মানে আমাদের পরীক্ষা, চাকরি বাকরির ক্ষেত্রে বা আমাদের বাংলাদেশের কারিকুলাম আমরা হচ্ছে ত্রিকোণমিতি বলতে ত্রিভুজ নিয়ে কাজ করবো। হ্যাঁ, আচ্ছা। এখানে আবার একটা কথা আছে, আমরা তো পড়ছি যে ভাইয়া ত্রিভুজ তো হচ্ছে অনেক রকমের, বাহু ভেদে ত্রিভুজ শ্রেণী প্রকার, কোণ ভেদে ত্রিভুজ শ্রেণী প্রকার। এখন আমরা স্পেসিফিক কোন ত্রিভুজে আমরা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনে যাব? তো এখন কথা হচ্ছে যে আমরা ত্রিকোণমিতি মেনলি বিষমবাহু, সমবাহু, সমদ্বিবাহু সব ত্রিভুজে আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমরা যদি 9-10 এসএসসি লেভেল পর্যন্ত চিন্তা করি, আমরা ত্রিকোণমিতিতে অ্যাপ্লাই করছি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের বেলায়, লম্ব ত্রিভুজ, ভূমি, এগুলাতে। হ্যাঁ, ত্রিকোণমিতিতে আমরা অ্যাপ্লাই করছি। কিন্তু আপনি যখন কলেজ লেভেলে যাবেন তখন আপনারা ধরেন ত্রিভুজের সাইন সূত্র, কোসাইন সূত্র এগুলো ছিল, যারা সায়েন্স ছিল তারা বুঝতে পারবেন। আমরা ওই ক্ষেত্রে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি না, আমরা সমদ্বিবাহু, বিষমবাহু, ষুলকোণী, সূক্ষ্মকোণী যে কোনো ত্রিভুজে আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু আমরা এখন শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতি নিয়ে আসলে কাজ করবো। ঠিক আছে, এটা আমি শুরুতেই বলে নিলাম। তার মানে আপনারা মনে রাখবেন সবসময়, আমরা ত্রিকোণমিতি বলতে যেটা বুঝবো আমাদের এখন এই কারিকুলামে বা আমাদের এই যে পরীক্ষার সিলেবাসে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তবে আমি অ্যাডভান্স লেভেলের ত্রিকোণমিতি নিয়ে কাজ করব পরে। এখন দেখেন আমরা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনটা কোথায় যাব। তো ত্রিকোণমিতি হচ্ছে গণিতের এমন একটা শাখা যারা হচ্ছে ত্রিভুজ নিয়ে কাজ করে। মেনলি আমরা এখন হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবো। তো কি কাজ করে আসলে ত্রিকোণমিতি? ত্রিকোণমিতি হচ্ছে মেনলি আমরা কোন একটা ত্রিভুজের বাহুর সাথে কোন সম্পর্ক নির্ণয় করতে পারি ত্রিকোণমিতির সাহায্যে। বাহুর সাথে কোন, বাহুর সাথে কোন এক সম্পর্ক আমরা অ্যানালাইসিস করি। এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখেন আমি আপনাদের বলছি। আচ্ছা, বলেন তো, এই যে এতক্ষণ যে বললাম যে সদৃশ, হ্যাঁ, এখন ধরেন আমরা একটা দুইটা সমকোণী ত্রিভুজ নেই, দুইটা সমকোণী ত্রিভুজ যদি আমরা নেই, ধরেন দুইটা সদৃশ ত্রিভুজ নিলাম। এটার মানে দেখেন এ বি আর কি, B, হুম, এটা হচ্ছে ডি ই আর কি F। এখন ধরেন সদৃশ মানে কি, এটার বি কোণ বি কোণ, কোণ বি আর বড় ত্রিভুজের কোণ ই পরস্পর কি সমান, ধরলাম এটা 60 ডিগ্রি, ধরলাম এমনি ধরে নিলাম। তাহলে সমান। আবার ধরেন আমি ধরলাম যে কোণ এ, কোণ ডি, এটা ধরলাম 30 ডিগ্রি। ঠিক আছে, আর এটা তো খালি চোখে দেখাই যাচ্ছে, কোণ সি আর কোণ হচ্ছে এফ, দুইটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হইলো, কোনো সমস্যা নেই। এখন আমি যেটা বুঝাতে চাই যে আমরা দুইটা সদৃশ কোণী ত্রিভুজ মানে হচ্ছে অনুরূপ কোণগুলো সমান এবং তারা দেখতে একই রকম, এবং একই রকম যদি হয় তাহলে আমরা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান বলতে পারি। তার মানে
এবি বাই ডিই, এবি বাই ডিই সমান সমান কি বলতে পারি, ওই যে বিসি বাই ইএফ অনুরূপ হবে, হ্যাঁ। ইএফ আর এটা হচ্ছে কি এসি বাই ডিএফ বলতে পারি তো। ঠিক আছে। এখন আমরা যেটা একটু একটা জিনিস মিসিং হয়েছে, আমি এটা একটু আপনাদের সাথে ডিসকাস করে নিই, যে একটা সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর সাথে আপনাদের পরিচয় করানো হয় নাই। ধরুন এটা একটা সমকোণী ত্রিভুজ। তো একটা সমকোণী ত্রিভুজের অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে। এটা একটা ত্রিভুজ এ বি সি। তো মনে রাখবেন একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর স্পেশাল আবার নাম আছে। যেটা খুব সহজ চেনা যায় সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত পাশে, তো এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণের বিপরীত পাশে নীল যে ত্রিভুজটা আছে এটার বিপরীত পাশ বলতে কি বোঝায়, 90 ডিগ্রি কোণের বিপরীত পাশে এটা না। এইখানে কোন বাহুটা আছে 90 ডিগ্রি কোণের বিপরীত পাশে, এই বাহু না, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় অতিভুজ। আপনারা জানেন, আমি তাও বলতেছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে বলে, 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা এটা হচ্ছে কি অতিভুজ। কারণ কথা হচ্ছে ঝামেলা হয় বিসি আর এসি নিয়ে, কোনটা লম্ব কোনটা ভূমি। অনেকে বলে যে যেটা সোজা দাঁড়ায় আছে ওইটা লম্ব, আর যেটা ভূমিতে আছে নিচে আছে ওইটা হচ্ছে ভূমি, কিন্তু না, এই কনসেপ্টটা ভুল, এটা চেঞ্জ হয়। ঠিক আছে। এখন এটা ডিপেন্ড করে কোণের সাপেক্ষে। যেমন ধরেন আপনার একটা সমকোণী ত্রিভুজ বলছে, আপনি ধরেন এটা সমকোণী ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি। এখন আপনি অন্য দুইটা যে কোণ আছে এই কোণের মধ্যে আপনি ধরেন নিচের কোণটা নিয়ে কাজ করবেন, নিচের কোণ থিটা, সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি কোণটা এটা ডিপেন্ড করে আপনি সমকোণ ছাড়া যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণের কারে নিয়ে আপনি অ্যানালিসিস করতেছেন, কারে নিয়ে চিন্তা করতেছেন। মনে রাখবেন, যেই কোণটা নিয়ে চিন্তা করতেছেন সেই কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে এখন যেহেতু আপনি এই নিচের সূক্ষ্ম কোণ নিয়ে কাজ করবেন বা এটার সাপেক্ষে চিন্তা করতেছেন, তো এইটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, আর বাকি থাকলো কই নিচেরটা যেটা হচ্ছে ভূমি। এখন ধরেন আপনি এমন একটা ত্রিভুজ আমি আপনার উদ্দেশ্যে আঁকলাম, আমি ধরেন এমন একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ। ধরেন এমন একটা ত্রিভুজ আমি আঁকলাম, এমন একটা ত্রিভুজ আঁকলাম যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর আমি এখন চিন্তা করবো এই যে উপরের কোণের সাপেক্ষে এই যে এটা থিটা, এইটার সাপেক্ষে লম্ব হবে কোনটা জানেন, এই যে নিচেরটা মানে ভূমিরটা। মানে আমরা সবসময় মনে করি কি নিচে যেটা আছে ওইটাই ভূমি, কিন্তু না, এটা হচ্ছে আপনার কোনটা দেওয়া আছে, মানে কোনটা নিয়ে আপনাকে চিন্তা করতে বলছে। মনে রাখবেন, যেই সূক্ষ্ম কোণটা নিয়ে আপনি চিন্তা করবেন তার বিপরীত বাহুটা হচ্ছে সবসময় কি লম্ব। তার মানে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজের বেলায় অতিভুজ ফিক্সড, কারণ অতিভুজের সংজ্ঞা বা অবস্থান চেঞ্জ হয় না, সবসময় একই থাকে, যে সমকোণের বিপরীতে যে আছে সেই অতিভুজ, সেটা উপরে থাকুক নিচে থাকুক ডানে থাকুক বামে থাকুক। কিন্তু লম্ব ভূমি আমি ডিরেক্টলি বলতে পারবো না, আমি যেই কোণের সাপেক্ষে আমাকে চিন্তা করতে বলবে তার সাপেক্ষে আমার চিন্তা করতে হবে। তাহলে যেই কোণ নিয়ে চিন্তা করতে বলছে ওই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর বাকিটা কি। ঠিক আছে। তো আমার এটা বলার দরকার ছিল। তো ঠিক আছে, তা আমরা এখন ধরেন, আর যদি কোনো কিছু না বলা থাকে, না বলা থাকলে নিচেরটার এই ভূমি ধরবেন, লম্বাটাকে খাড়াটাকে হচ্ছে লম্ব ধরবেন। ঠিক আছে। তাহলে এই যে দুইটা ত্রিভুজ এবি, এবিসি এবং ডিএফ যেখানে আমরা আঁকছি, তো সেখানে আমরা দেখলাম যে তারা সদৃশ এবং সদৃশ কোণের গুণাত্মক তাদের বাহুগুলো পরস্পর কি সমান। ঠিক আছে। এখন এইগুলাকে যদি আমি একটু সাইড চেঞ্জ করি, ধরেন আমি বলতেছি কি যে এবি, আমি লিখলাম কি এবি বাই ডিই সমান সমান বিসি বাই কি এফ, এটা তো লেখা যায়। আর এইটাকে যদি আমি একটু সাইড চেঞ্জ করি, অদল বদল করি, যদি এরকম করি, উম হ্যাঁ, আমি যদি এরকম করি যে এই যে এই এবি তো, এই এবি, এই এবিটা উপরে থাকলো, এবি, আর এখানে সাইড এদল বদল করে এই যে আর মানে পক্ষান্তর করে সাইড চেঞ্জ করে বিসিটাকে যদি নিচে নিয়ে আসি, নিচে, বিসি, আর ওই ডিটাকে কি নেওয়া যায় উপরে, এটা কিন্তু নেওয়া যায় ডি বাই এফ, এটা লেখা যায় কিন্তু এই লাইন থেকে এই লাইন। একটু খেয়াল করে দেখেন তো জিনিসটা কি, যে এবি বাই বিসি মানে কি, এবি বাই বিসি হচ্ছে আহ এই যে এই ছোট্ট ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এবি, আর যেহেতু নির্দিষ্ট করে কোন বলা নাই তাহলে নিচেরটাই ভূমি। তাহলে অতিভুজ আর বিসি হচ্ছে কি ভূমি। তাহলে আমি বলতেছি ছোট ত্রিভুজের অতিভুজ আর কি ডিভাইড বাই কি ভূমি সমান সমান ডি, কি ডিটা হচ্ছে বড় ত্রিভুজের অতিভুজ, অতিভুজ, আর এটা হচ্ছে কি বড় ত্রিভুজের ভূমি।
পরস্পর সমান। এটার মানে কি বুঝলেন? তার মানে আহ, মানে ছোট ত্রিভুজের অতিভুজ বাই ভূমি যা হবে, বড় ত্রিভুজেরও অতিভুজ বাই ভূমি কি হবে, তাই হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সদৃশ ত্রিভুজ বা সদৃশকোণী ত্রিভুজের মজাটা হচ্ছে যে একই জিনিসের অনুপাত সবসময় কি হয়, সমান হয়, সেটা ছোট ত্রিভুজের হোক বা বড় ত্রিভুজের হোক। তাহলে এখন কথা হচ্ছে আপনি অতিভুজ বাই ভূমি সমান পাইছেন, আবার যদি উল্টা চিন্তা করেন, উল্টায় ফেলেন এটাকে, তাহলে ভূমিটা উপরে যাবে, অতিভুজ নিচে আসবে, তাহলে ডান পাশে উল্টাইতে হবে। তার মানে ছোট ত্রিভুজের ভূমি বা অতিভুজ বড় ত্রিভুজের ভূমি বা অতিভুজের পরস্পর কি সমান। এটার মানেটা আসলে কি? এটার মানে হইতেছে যে আপনি যদি একই চেহারার একই রকম ত্রিভুজ নিয়ে কাজ করেন, যেখানে কোণের মান চেঞ্জ হয় নাই, দুইটা ত্রিভুজের কোণই পরস্পর কি সমান, ওই ক্ষেত্রে দেখা যায় তাদের প্রত্যেকের একই বাহুর অনুপাত গুলা পরস্পর কি হয়, সমান হয়। হম। এখন তার মানে আমি বলতে পারি, ধরেন বড় ত্রিভুজের ছোট ত্রিভুজের ধরেন এসি হচ্ছে লম্ব, এসি বাই এবি। আপনি এখান থেকেও চিন্তা করতে পারেন, হ্যাঁ, আপনি এখান থেকেও চিন্তা করতে, যেমন ধরেন আমি যদি এখন এই যে এই লাইনটা তো আমরা জানি, এই লাইনটা তো আমরা লিখছি যে সদৃশকোণী হইলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, হচ্ছে চেহারা দেখতে একই রকম। তো এখান থেকে আমি যদি এই দুইটা নিয়ে আবার কাজ করি, প্রথমটা লাস্টেরটা, এই দুটো তো পরস্পর সমান নিয়ে যদি কাজ করি, আমরা কি লিখতে পারি? দেখেন আমরা লিখি, আমি যে জিনিসগুলো বুঝাচ্ছি, আমরা লিখতে পারি এবি বাই ডি সমান এসি বাই ডিএফ। এখান থেকে আমি একটা কাজ করতে পারি না, এই এবিটাকে আর গুণন করে এই নিচে নিয়ে আসতে পারি, আর এই ডিএফ টাকে উপরে নিয়ে আসতে পারি, তাহলে কি হয়, ডিএফ বাই ডিই সমান কি হয়, এসি বাই এবি। এই যে ডিএফ কি, ডিএফ হচ্ছে বড় ত্রিভুজের লম্ব, আর ডিই কি, বড় ত্রিভুজের অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। আবার এসি হচ্ছে কি, ছোট ত্রিভুজের লম্ব, আর এবি হচ্ছে কি, ছোট ত্রিভুজের অতিভুজ। তার মানে কি, বড় ত্রিভুজের লম্ব বা অতিভুজ যেই কথা যা হবে মান, ছোট ত্রিভুজেরও লম্ব বা অতিভুজ কি হবে তাই। তার মানে কি বুঝতেছেন, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর যে অনুপাত গুলা, এগুলা পরস্পর কি সমান। পাশাপাশি আলাদা আলাদা ত্রিভুজ গুলার একই টাইপের বাহুর অনুপাত গুলো পরস্পর কি সমান। এইটা থেকে আমরা কি ফিনিশিং এ যাইতে পারি, সেটা হচ্ছে যে দেখেন, ধরেন আপনি একটা ত্রিভুজ আঁকছেন এরকম, এটা 60 ডিগ্রি, এটা ধরেন 30 ডিগ্রি মনে করে নিলেন, আর এটা তো 90। আবার একটা ত্রিভুজ আঁকছেন অনেক বড়, মানে এই যে অনেক বড় আঁকছেন, কিন্তু ওই ক্ষেত্রে কি হয়েছে, আপনার এই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব আগের মতোই আছে, ধরেন এরকম আঁকছেন, এটা ওই একই এটা 60 ডিগ্রি, এটা ধরেন 30 ডিগ্রি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে এমন যদি হয়, তাহলে আমরা এতক্ষণ যেটা শিখছি যে ছোট্ট ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত, ধরেন এখানে লম্ব আমি শর্টকাটে লিখি লম্ব অ ভূমি ভূ, হ্যাঁ, লম্ব অ তারপরে কি ভূমি। তাহলে সদৃশ ত্রিভুজের বেলায় আপনি পৃথিবীতে যত ত্রিভুজ আঁকেন না কেন, 100টা 200টা 300টা ত্রিভুজ আঁকছেন, কিন্তু ধরেন এই 300টা ত্রিভুজ সদৃশ দেখতে একই রকম। তাইলে এতক্ষণ আমি যেটা বুঝাইছি, যদি একই ত্রিভুজ হয়, একই রকমের দেখতে হয়, সদৃশ ত্রিভুজের সদৃশকোণী হয়, তাইলে পৃথিবীতে এই যে 100 200 300 ত্রিভুজ আঁকেন না কেন, প্রত্যেকেরই লম্ব ডিভাইড বাই অতিভুজ, প্রত্যেকের নিজের লম্ব অতিভুজের অনুপাত সবার সমান হবে। এটা এক 1 2 3 4, মানে 100টা ত্রিভুজের ক্ষেত্রে এই লম্ব আর অতিভুজের অনুপাতের মান কি হবে, সমান হবে। আবার 100টা ত্রিভুজের ক্ষেত্রেই ভূমি বাই অতিভুজের মান সমান হবে। আবার 100টা ত্রিভুজের ক্ষেত্রেই মানে ধরেন অতিভুজ বাই ভূমির মানে কি হবে। ঠিক আছে, এটাই আমি এতক্ষণ বুঝাইছি। এখন এই যে এক যে হয়, এইটা হইয়া লাভ কি বা লস কি বা কি নেন দেন, কিন্তু আগে হইতেছে আপনি বুঝেন যে আমি এতক্ষণ কি বুঝাতে চাইছি, যে যদি একই মানের কোণ হয়, একই কোণের সাপেক্ষে আমরা চিন্তা করি, একই সাইজের কোণ নিয়ে চিন্তা করি, সেগুলো হচ্ছে সদৃশ ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ, তাদের অনুপাতগুলোর অনুপাত সমান, এবং সেখান থেকে আমরা দেখছি যে একই রকম দেখতে ত্রিভুজ গুলা তাদের নিজেদের মধ্যে নিজেদের বাহুর যে রেশিও সবসময় এক থাকে। যেমন ছোট্টটার লম্বকে ছোট্টটার ভূমি দিয়ে ভাগ দিলে যা পাবেন, বড়টার লম্বকে বড়টার ভূমি দিয়ে ভাগ দিলে কি পাবেন, ওই একই মান পাবেন। কারণ এইটা বিশ্বাস করার জন্য আপনাদের একটা আমি হোমওয়ার্ক দিতেছি, নিজেরা করবেন। ঠিক আছে, নিজেরা করবেন কি, এই যে দেখেন, ধরেন আপনি বাসায় একটা কাজ করবেন,
এই যে একটা ত্রিভুজ আঁকবেন, আঁকছেন, র্যান্ডমলি আঁকবেন। আঁকার পরে এখান থেকে আবার একটা লম্ব আঁকবেন। তাহলে এখানে এখানে কয়টা ত্রিভুজ আছে? দুইটা ত্রিভুজ আছে কিন্তু। এখন আপনি হচ্ছে, ধরেন আমি বলি যে এ, বি, সি, ধরেন ডি আর ই ই। তাহলে একটু খেয়াল করে দেখেন যে আমি যদি বলি যে এবি টা হচ্ছে ছোট ত্রিভুজের কি অতিভুজ অ, আবার বড় ত্রিভুজের অতিভুজ কি বিডি। আবার এখানে যদি আমি বলি এসি, এসি হচ্ছে লম্ব ল, আবার বড় ত্রিভুজের লম্ব কোনটা ডি। আবার ছোট ত্রিভুজ এই যে বিসি, বিসি হচ্ছে ভূমি ভূ, আর বড় ত্রিভুজের ভূমি হচ্ছে কি পি। র্যান্ডমলি যে কোনো সে জায়গায় একে স্কেল দিয়ে মাপবেন, এ বি এর মাপ নিবেন, লিখবেন এ বি সমান কত, লিখবেন লিখবেন এ বি সমান কত মান, ধরেন 0.5 সেন্টিমিটার, মানে 3.5 সেন্টিমিটার মিলিমিটার। তারপর হচ্ছে এসি এর মাপবেন, মাইপা দেখবেন এসি, বিসি এগুলোর দৈর্ঘ্য মাপবেন। তারপর হচ্ছে যে বিডি, ডি, প্রত্যেকটা ত্রিভুজের বাহুগুলো মাপবেন। হ্যাঁ, এখন দেখেন বিই, বিই এগুলো মাপবেন, ঠিক আছে? মানে প্রত্যেকটা, এখানে যে আমি ছয়টা, এই যে এখানে তিনটা আছে, হ্যাঁ বাম পাশে তিনটা আছে, ডান পাশে, প্রত্যেকটা মাপবেন। আচ্ছা, মাপলেন। এখন আসেন এই দুটো ত্রিভুজ সদৃশ কিনা দেখেন, অবশ্যই সদৃশ। কারণ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা দুইজনের জন্যই কমন, তাহলে সেম, তাহলে বাকি রইলো কি, এটার এটা পরস্পর সমান হবে অবশ্যই, সদৃশ কোণ। এখন আপনি এই যে মাপছেন না, ভ্যালু পাইছেন না, তখন কি করবেন জানেন? আপনি বড় ছোট ত্রিভুজের যে এসি আছে না, এসি কে ছোট ত্রিভুজের বিসি দ্বারা ভাগ দিবেন, অর্থাৎ লম্ব বাই ভূমি দ্বারা ভাগ দিবেন। লম্ব আর কি ভূমি। তাহলে বড় ত্রিভুজের লম্ব কি হবে টি, যে মাপ পাইছেন, আর ভূমি কি হবে পি। বিশ্বাস করেন, আপনারা যে মাপ মাইপা আঁকছেন, আঁকার পর দেখবেন যে এসি বাই বিসি করার পর যা আসছে মান, রেশিও করার পর দুইটা চাপ দেওয়ার পর ডি বাই বি একই আসছে। তার মানে কি, এখন যদি আপনি আরেকটা কাজ করেন, আবার একই হারে যদি এদিক দিয়ে বাড়ান, আরেকটা ত্রিভুজ যদি চিন্তা করেন, এমন করতে 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 ধরেন আপনি চারটা পাঁচটা ছয়টা যাই নেন না কেন, দেখবেন যে প্রত্যেকটা ত্রিভুজের এই জিনিসগুলো আসলে সেম হইতেছে। মানে ছোট্টটার, মানে 100টা ত্রিভুজের যদি আপনি লম্ববাহী অতিভুজ করেন, এখানে সবগুলা লম্ববাহী ভূমি করেন, লম্ববাহী অতিভুজ করেন, দেখবেন যে প্রত্যেক ক্ষেত্রে সেম আসতেছে। মানে সেম বলতে পারেন, লম্ববাহী ভূমি যদি করেন, তাহলে এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লম্ববাহী ভূমির যে মানটা সেম হয়ে যাবে। হয়তোবা আলাদা আলাদা লম্বের মান, ভূমির মান আলাদা হবে, অবশ্যই হবে, কারণ ত্রিভুজ যদি বড় করেন, বড় করলে তো লম্ব চেঞ্জ হইতেছে, ভূমিও চেঞ্জ হচ্ছে, কিন্তু ঘুরা ফিরা এমন ভাবেই চেঞ্জ হইতেছে, তাদের রেশিও আবার ঘুরে ফিরে একই থাকতেছে, কারণ তারা তো দেখতে একই। আর দেখতে একই রাখার জন্য তো তাদের রেশিও ঠিকই রাখতে হবে, স্বাভাবিক, হইতেই পারে। তো মাইপা দেখতে পারেন। এখন এইগুলো যে সমান হয়, এগুলো সমান হওয়ার জন্য আমরা ফার্দার ক্যালকুলেশনের জন্য কিছু জিনিস সায়েন্টিস্টরা আসলে অ্যানালাইসিস করছে। অ্যানালাইসিসটা কি, যে দেখেন, যদি আপনি একটা চিন্তা করেন, ধরেন এখানে একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা 60 ডিগ্রি। আবার আরেকটা বড় ত্রিভুজ ধরেন, তারও এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে সদৃশকোণী হয়ে গেল, কারণ এটা তো 90, এটা 90 বাই এটা। তো দেখছি যে, তার মানে এটার মানে হচ্ছে, ধরেন নিচের কোণটা যদি 60 ডিগ্রি হয়, ধরেন কোণ মিলছে কিন্তু, ছোট হোক বড় হোক, ত্রিভুজগুলো ছোট হোক বড় হোক, তাহলে এই 60 ডিগ্রি কোণের জন্য, আঁকার জন্য, বা এই ত্রিভুজটার জন্য, ধরেন এইটার লম্ব বাই এটার ভূমির মান যা হবে, এইটার লম্ব এটার ভূমির মান কি হবে তাই হবে। তার মানে অনুরূপ বাহুগুলার জন্য, সদৃশ ত্রিভুজের জন্য এই বাহুগুলার যে রেশিও গুলা, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, হ্যাঁ, তারপর হচ্ছে আহ ভূমি, তারপর হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূ বাই অতিভুজ, ঠিক আছে? এই যে এইগুলা পরস্পর কি হয়, একটা একটার সাথে সবসময় কি হয়, সমান হয়। এখন এই যে বাহুর অনুপাত গুলো যে পরস্পর সমান, এগুলোকে হচ্ছে আমরা কোণের সাথে সম্পর্ক দেখাবো। তো ত্রিকোণমিতিতে কি করা হয়, যেমন ধরেন এই যে নিচের যে কোণটা, এই নিচের যে কোণটা এটা ধরলাম থিটা, এই যে দুইটা কোণ এটা ধরলাম থিটা। তো এখানে আমি বাহুর সাথে বাহুর 6 ধরনের অনুপাত পাই, কেমন দেখেন। কারণ ত্রিভুজের তিনটা বাহুর নাম কি, লম্ব, ভূমি আর কি অতিভুজ। দেখেন তাদের তিনজন কিনে আমি 6 ধরনের রেশিও পাই। কারণ একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, একটা হচ্ছে কি লম্ব বাই কি ভূমি। আবার এটাকে যদি উল্টাই, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব, এরপর হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, এরপরে কি পাবো ভূমি বাই লম্ব। তাহলে এই 6 ধরনের প্যাটার্ন আমি দেখবো, ঠিক আছে?
এই 6 ধরনের প্যাটার্নকে আমরা, যেহেতু পৃথিবীর সকল মানে, যে আপনি যদি 1,00,00,000 1 লক্ষ সদৃশ ত্রিভুজ আঁকেন, এর প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই তো লম্ব আর অতিভুজের রেশিও এক হবে, ভূমি আর অতিভুজের রেশিও এক হবে, তাই না? তো যেহেতু একই রকম সদৃশ কোণী বা সদৃশ ত্রিভুজের একই বাহুর অনুপাত গুলা পরস্পর সমান হয়, তাহলে তাদের জন্য আমরা আবার একটা নির্দিষ্ট অপারেটর নিয়ে আসছি। অপারেটর কি? যেমন এই লম্ব বা এই অতিভুজের যে মানটা, যে রেশিওটা, এটাকে আমরা ত্রিকোণমিতিতে একটা অপারেটর দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে সাইন। ঠিক আছে, সেটা হচ্ছে কি? সাইন। আচ্ছা, একটু হইতেছে, একটু আমি পজ করি, আমার একটা পার্সেল আসছে, আমি একটু চেক করে নিই। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে এখানে এই সাইন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় সাইন। হ্যাঁ, এটাকে বলা হয় কজ। হুম, এটাকে বলা হয় ট্যান। এগুলোর কারণ কি? এই কারণ বিশ্লেষণ করতে গেলে আমাদের হচ্ছে একদম ইতিহাসে যাইতে হবে। তো আপনারা কিন্তু এগুলো জানেন, কারণ জানেন না হয়তো বা, কিন্তু এগুলো জানেন। এগুলো নিয়ে, কারণ নিয়ে আমি আসলে ডিসকাস এইখানে করব না। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে জাস্ট মনে করায় দেওয়ার জন্য এগুলো অ্যানালিসিস করতেছি। আর এই যে এটাকে আবার অতিভুজ বাই লম্ব, এটাকে বলা হয় কোসেক। ঠিক আছে, এই অতিভুজ বাই ভূমি, এটাকে বলা হয় সেক। সেক দ্বারা প্রকাশ করে ভূমি বাই লম্ব, এটাকে বলা হয় কট। ঠিক আছে, এগুলো এক একটা অপারেটর। এখন কথা হচ্ছে যে ধরেন কোন একটা ত্রিভুজে আমি, এই যে এই ত্রিভুজে, ধরেন এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, তাই তো? আর এই এবিসি ত্রিভুজে ধরেন আমি এটাকে চিন্তা করতেছি থিটা, এই কোণ। তো এই কোণের সাপেক্ষে যখন আমরা অ্যানালিসিস করবো, তখন লম্ব কিন্তু হচ্ছে কি? এসি। কারণ ওই যে পড়াইছি, যেই কোণের সাপেক্ষে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি কে? বিসি। আবার কি? অতিভুজ কি? এবি। অতিভুজ অ এবি। এখন কথা হচ্ছে, এই যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এগুলো হচ্ছে অপারেটর। কারণ আমি যদি শুধু সাইন লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন না এখানে এটার মানে কি। আমি যদি ম্যাথমেটিক্স অপারেটর যেমন খালি যোগ চিহ্ন দিচ্ছি, আপনি বুঝবেন যোগ, যে হ্যাঁ এটা একটা যোগ চিহ্ন, কিন্তু এটার তো কোনো ভ্যালু নাই। সাইন, কস, ট্যান, এগুলোর আলাদা কোনো ভ্যালু নাই। এগুলার এক একটা মিনিং আছে, যে হ্যাঁ সাইন মানে বুঝায় আহ লম্ব বা অতিভুজকে নির্দেশ করতেছে। কিন্তু ধরেন আমরা এই জিনিসগুলোকে এইভাবে লিখি, এই যে থিটা আছে না কোণ, থিটা কোণ, এই যে এখানে যে যে থিটা কোণটা, এই কোণটাকে আমরা যদি সাইনের পরে দেই, ধরে সাইন থিটা দেই, তখন এই সাইনের অর্থ চলে আসে, একটা অর্থ হয়ে যায়। এটার মানে কি? সাইন থিটা মানে হচ্ছে, আমরা লম্ব বা অতিভুজ পড়ছি না, লম্ব বা অতিভুজ, তার মানে এই যে থিটা কোণের সাপেক্ষে আমরা যখন চিন্তা করব, এই থিটা কোণের সাপেক্ষে যেটা লম্ব, এই লম্ব বাই অতিভুজ যেটা আছে, সরি, লম্ব বাই যে অতিভুজ, অর্থাৎ এই যে এসি বাই এবি, হ্যাঁ এসি বাই কেবি, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? সাইন থিটা। এটার মানে হচ্ছে যে এই ত্রিভুজে এসি বাই এবি করলে যে ভ্যালুটা পাবো, এসি কে এবি দ্বারা ভাগ দিলে, এসির মানকে এবি এর মান দ্বারা ভাগ দিলে যেই মানটা পাবো, সেটাকে আমরা সাইন থিটা দ্বারা প্রকাশ করতেছি। থিটা কি? অ্যাঙ্গেল। এখন দেখেন, আমি ছোটবেলায় একটু ফিরি। ধরেন আপনারা 9, 10-এ এরকম পড়ছেন কিনা, যে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এটা পড়ছেন? এখন এটার মানে কি, আমি আজকে এটাই বোঝানো আমার উদ্দেশ্য। ছোটবেলায় কিন্তু পড়ছেন। এটার মানে হচ্ছে, দেখেন, আপনি এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকবেন যেটার একটা কোণ 30 ডিগ্রি। ধরেন আমি এই নিচের এই কোণটাকে আমি 30 ডিগ্রি ধরলাম, 30 ডিগ্রি। হ্যাঁ, এ বি সি। তাহলে এই যে 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রির সাপেক্ষে আমি ধরেন এই 30টাকে থিটা ধরলাম, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? মাত্র শিখলাম যে সাইন থিটা লিখা হয় লম্ব বাই অতিভুজকে, লম্ব বাই কি? অতিভুজ।
তাহলে এই লম্ব বা অতিভুজ মানে কি, ত্রিভুজের লম্ব হচ্ছে এসি আর ইয়া কি এবি। আর আমরা কিন্তু এই সাইন থিটা, দেখেন এই সাইন থিটা, সাইন 30-এর মান মুখস্থ করছি হাফ। এটার মানে কি জানেন? এইটার মানে হচ্ছে যে আপনি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আপনি যেটা লম্ব বুঝতেছেন, লম্ব আর অতিভুজ তাদের অনুপাত করলে, অর্থাৎ এসি বাই এবি করলে সব সময় হাফ আসবে। অর্থাৎ এটার মানে কি, এটার মানে হচ্ছে যদি এসি এর মান, অর্থাৎ যদি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করেন, তাহলে যদি লম্ব হয় 1 একক, তাহলে অতিভুজ হবে 2 একক। আপনি চেক করে দেখতে পারেন। এখন কথা হচ্ছে ভাইয়া, আহ মানে ধরেন আমি এমনও তো হইতে পারে, আপনি মাত্র ছিলেন, ধরেন 30 ডিগ্রি কোণ নিয়ে আঁকলাম, একটা ত্রিভুজ বড়, ধরেন অনেক বড় হইলো। কারণ বড় হইলে কি হবে জানেন, এই 30 সাপেক্ষে এটা তো লম্ব, অতিভুজ। কারণ এটা যদি 2 হয়, তাহলে এটা হবে কত জানেন, 4। কারণ ঘুরা ফিরা কাটাকাটি কইরা লম্ব বা অতিভুজ 2/4 কত হইতে হবে, হাফ। এটাই হচ্ছে মিনিং, যে ছোটবেলায় যে পড়ছি সাইন 30 মান হাফ, এটার মানে হচ্ছে 30 ডিগ্রি কোণ বিশিষ্ট কোন একটা সমকোণী ত্রিভুজ আপনি যখন অ্যানালাইসিস করতে যাবেন, তখন লম্ব বা অতিভুজ যার মান যাই হোক না কেন, লম্বের মান যাই হোক না কেন, অতিভুজের মান যাই হোক না কেন, তাদের অনুপাতটা সবসময় হাফই হয়। সবসময় হাফ হয়, মানে 0.5 এর কাছাকাছি হয়। আর এটার জন্য এক্সপেরিমেন্ট করার জন্য আপনারা চাইলে বাসায় বসে আঁকতে পারেন। যেমন ধরেন জ্যামিতিতে কিন্তু 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা, দেখবেন যে একটা ইয়ে আছে, একটা ত্রিভুজ আছে, হ্যাঁ, যেটা দেখবেন যে একটা ত্রিভুজ আছে এরকম, যেটা আর ভিতরেও ফাঁকা স্থান আছে, এরকম ভিতরে দেখবেন যে ফাঁকা স্থান আছে। তো এটার দেখবেন যে একটা অ্যাঙ্গেল থাকে 30, যেটা ছোট, একটা 30 ডিগ্রি। তো এইটা একটা কাজ করবেন, এই ত্রিভুজটার এই বাহুটা মাপবেন এবং অতিভুজটা মাপবেন, মাইপা ভাগ দিবেন, দেখবেন যে 0.5 হয় তাদের রেশিও। কারণ ওই যে 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব বা অতিভুজের অনুপাত কত, 0.5। তাহলে আমার একটু বলেন, ছোটবেলায় যে আমরা পড়ছি, ছোটবেলায় যে আমরা পড়ছি যে সাইন 60 ডিগ্রি √3/2 করছি না, সাইন 60, এটার মানে হচ্ছে ধরেন আপনি যদি 60 ডিগ্রি কোণ চিন্তা করেন, ধরেন একটা ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা ধরেন 60 ডিগ্রি, এইটার সাপেক্ষে লম্ব এটা অতিভুজ এটা। এই ক্ষেত্রে আবার দেখবেন যে লম্ব আর অতিভুজ আপনি রেশিও কইরা যেই মানটা পাবেন সেটা হচ্ছে √3/2 এর সমান। সেটা ছোট্ট ত্রিভুজ হোক বা বড় ত্রিভুজ হোক, মানে 60 ডিগ্রি কোণের এগেনস্টে আপনি লম্ব বা অতিভুজ করলে আজীবন দেখবেন √3/2 পাবেন। কারণ এগুলোই ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মানে হচ্ছে আপনার এই যে ত্রিভুজের যে অনুপাত গুলা, এই একটা বাহুর সাথে আরেকটা বাহুর অনুপাতের মানগুলো, এগুলো যে ফিক্সড। যেমন 60 ডিগ্রি কোণের জন্য আপনি পড়ছেন সাইন 60 মান √3/2, তার মানে লম্ব বা অতিভুজের মান আজীবন √3/2 হবে, মানে এটাই হবে, মানে ভ্যালুটা এটাই হবে। এই যে ফিক্সড ভ্যালু গুলা, এগুলো হচ্ছে আমরা এই যে অ্যাঙ্গেল এবং অপারেটরের সাহায্যে প্রকাশ করি। ঠিক আছে, এইটাই ত্রিকোণমিতি। এখন দেখেন এই ত্রিকোণমিতি যে বুঝলাম, এখন হচ্ছে এইটা উম এইটার হচ্ছে যে আমি কিছু জিনিস ভ্যালু, যেমন ছোটবেলা পড়ছি না, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। এরপরে পড়ছি সাইন 60 ডিগ্রির মান কত, ধরেন কি বলে √3/2। আবার ছোটবেলা পড়ছেন কিনা, টেন 45 ডিগ্রির মান 1। আবার টেন 30 ডিগ্রির মান 1/√3। এগুলা 9-10-এর জানার ম্যাথ আছে, এগুলোর মানে কি দেখেন, আমরা বলছি না যে 6 রকমের অনুপাত, লম্ব বাই অতিভুজ, আবার এটা উল্টাইলে অতিভুজ বাই লম্ব, তারপরে কি বলছি, ভূমি বাই অতিভুজ, আবার অতিভুজ বাই ভূমি উল্টাইলে, আবার হচ্ছে লম্ব বাই ভূমি, আবার কি ভূমি বাই কি লম্ব। 6 রকম। তো 6 রকমের মধ্যে এটা বলছি সাইন, হ্যাঁ, এটা এই ভূমি বা অতিভুজকে বলা হয় কস, এটাকে বলা হয় ট্যান, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কোসেক, কোসেক, হ্যাঁ, এটাকে বলা হয় কোসেক, এটাকে বলা হয় সেক, অতিভুজ বাই ভূমি। তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে কট। কারণ আপনাদের কাজ কি, কাজ হচ্ছে এগুলা মনে রাখতে হবে, যে সাইন দ্বারা বোঝায় লম্ব বা অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন দেখেন এই যে টেন 30 মান 1/√3, এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা ত্রিভুজ যদি কল্পনা করেন, সমকোণী ত্রিভুজ করেন, এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি তো, তাহলে টেন মানে কি, টেন এই যে টেন, টেন মানে কি লম্ব ভূমি, তার মানে এই যে লম্ব আছে না, এই যে লম্বটা ধরেন BC, এই যে লম্বটা আছে না, 30 ডিগ্রি কোণ বিশিষ্ট কোন ত্রিভুজে আপনি দেখবেন টেন মানে কি লম্ব বাই ভূমি, তার মানে লম্ব আর ভূমির মান নিয়ে তাদের রেশিও করে দেখবেন 1/√3 আসে। মানে ধরেন এসি এর মান বের করবেন, বিসি এর মান মাইপা নিবেন, মাইপা মন বসে ভাগ দিয়ে ক্যালকুলেটরে চাপ দিয়ে যেটা পাবেন এখানে ভ্যালু,
ওই ভ্যালুটা দেখবেন যে 1/√3 এর সমান হয়, 1/√3 এর ভ্যালু যা, ওইটাও তা। তার মানে বুঝতে পারছেন, 1045 এর মান 1, এটার মানে কি? তাহলে আসেন অ্যানালিসিস করি। আমরা যে ছোটবেলা পড়ছি, তাহলে 45 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে, এটাতে আরো ফিল করতে পারবেন। ধরেন 45 ডিগ্রি কোণ বিশিষ্ট, তার মানে এটা তো 90, তাহলে এটা যদি 45 হয়, এটাও কিন্তু 45। এবং দুইটা সমান কোণ হইলে কিন্তু বিপরীত বাহুগুলো সমান, তার মানে এটার দৈর্ঘ্য যা হবে, এটা যদি 2 একক হয়, এটাও কিন্তু 2 এককই হবে। তো বলতেছে 1045 এর মান 1, এটার মানে কি? এটার মানে হচ্ছে, টেন মানে কি? টেন মানে কি? লম্ব বাই ভূমি, ভূমি। তো এই অ্যাঙ্গেলটা দেখেন, নিচের অ্যাঙ্গেলটা যদি 45 হয়, এই যে নিচেরটা যদি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, তাহলে তার সাপেক্ষে লম্ব কোণটা এটা, আর ভূমি কোণটা এটা, তো সমান নিতে হবে। তো সমান যদি হয়, লম্ব বাই ভূমি 2/2, তাহলে ভ্যালু কত আসে? 1। এটার মানে হচ্ছে 45 ডিগ্রি কোণ বিশিষ্ট কোনো সমকোণী ত্রিভুজ যদি আপনি আঁকেন, তাহলে আজীবন দেখবেন যে লম্ব আর ভূমি সমান হয়, তো সমান হয় দেখেই লম্ব বাই ভূমির মান হয়ে যাবে 1। এর জন্যই 1045 এর মান কত। ঠিক আছে? তাহলে আপনাদের একটা কাজ হচ্ছে, এগুলা ত্রিকোণমিতি কি জিনিস সদৃশতা আমি বলছি, আর মনে রাখা যে sin 30 মান কত, এমন করে করে ধরেন, অ্যাঙ্গেল 0 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই তিনটা 1 2 3 4 5, পাঁচটা বেসিক কোণ এখান থেকে সবগুলা শিখে ফেলবে। যে sin 0 ডিগ্রি মান কত, sin 30 মান কত, এগুলো জেনারেল ম্যাথ বই আছে ত্রিকোণমিতিতে। হ্যাঁ, ত্রিকোণমিতি চ্যাপ্টারটাতে আমরা কিন্তু জেনারেল ম্যাথ বই কিন্তু বলছি sin 0 ডিগ্রি মান কত, 30 মান কত। হ্যাঁ, এগুলো শিখবেন, হ্যাঁ এগুলো অবশ্যই শিখবেন। এরপরে হচ্ছে cos 30, 60, তো এগুলো শিখে ফেলবেন, এগুলো মুখস্থ করে ফেলবেন। যদি করা থাকে তাহলে হচ্ছে ভালো। আশা করি যে ত্রিকোণমিতি মানে কি, আপনি যে sin 30 আমরা যতদিন মুখস্থ করতাম, হাফ sin 60, এদের মানে কি, হুম, এই যে রেশিও যে একই হয়, ওইখান থেকে আবার সাইন কস টেন এগুলো দ্বারা প্রকাশ করা হয়, এগুলো হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকের বেসিক সম্পর্কে মানে কথা বলবো। পরবর্তী ক্লাসটা আমার টার্গেট হবে পরিমিতি নিয়ে কাজ করা, এবং আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে পরিমিতি যে জিনিসটা পড়াবো, পড়ানোর পর হচ্ছে আমরা বিগত বিভিন্ন পরীক্ষায় পরিমিতি থেকে কি কি কোশ্চেন আসছে, ওইগুলো নিয়ে আমরা আসলে কাজ করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাই।